পৃথিবীর সবথেকে সুরক্ষিত মানুষদের মধ্যে একজন, যার চারপাশে সবসময় ঘুরে বেড়ায় আমেরিকার এলিট সিক্রেট সার্ভিস, তাকেই হত্যার জন্য যদি গোটা দেশ একটা ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি। সম্প্রতি পেনসিলভেনিয়ার জার্লিতে ট্রাম্পের কানের পাশ দিয়ে যে গুলি বেরিয়ে গেছে, সেটা কি নেহাতি এক 20 বছরের তরুণের ক্ষোভ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির এক অন্ধকার ষড়যন্ত্র? আপনারা হয়তো ভাবছেন এটা কোনো সিনেমার গল্প, কিন্তু না, খোদ আমেরিকার ইন্টেলিজেন্সের রিপোর্ট বলছে ট্রাম্পকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষেছে ইরান। আর এই ষড়যন্ত্রের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে কারা জানেন? পৃথিবীর সবথেকে দুর্ধর্ষ গুপ্তচর সংস্থা ইসরায়েলের মোসাদ। আজকের এই ভিডিওতে আমরা ডিকোড করব কেন ইরান ট্রাম্পের রক্তের তৃষ্ণার্ত, কিভাবে মোসাদ এই অসম্ভবকে সম্ভব করলো, আর একটা ঘটনা কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিতে পারে। চলুন ফ্যাক্টস আর প্রমাণের ভিত্তিতে পুরো ব্যাপারটা গভীরভাবে গিয়ে বিশ্লেষণ করি। প্রথমেই যে প্রশ্নটা আসে গোটা দুনিয়া ছেড়ে, ইরান কেন একজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তের এতটা তৃষ্ণার্ত? কেন তারা কোটি কোটি ডলার খরচ করে আমেরিকার মাটিতে নিজেদের গুপ্তঘাতক পাঠাচ্ছে? এর উত্তর খুঁজতে আমাদেরকে পিছিয়ে যেতে হবে আজ থেকে ঠিক 4 বছর আগে, সালটা 2020, 3রা জানুয়ারি। রাত তখন গভীর। ইরাকের বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে দুটো কনভয়। ঠিক সেই সময়ে অন্ধকার আকাশ চিরে নেমে আসে আমেরিকার ঘাতক ড্রোন MQ-9 রিপার। নিখুঁত নিশানায় ছোড়া হয় হেলফায়ার মিসাইল। চোখের পলকে কনভয় উড়ে ছাই হয়ে যায়। আর ওই গাড়িতেই ছিলেন এমন একজন মানুষ যাকে মধ্যপ্রাচ্যের শ্যাডো মাস্টার বলা হতো। নিহত হন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের এলিট ফোর্সের দুর্ধর্ষ কমান্ডার কাসেম সোলেমাইনি। আর এই হামলায় সরাসরি নির্দেশ কে দিয়েছিল জানেন? তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন আপনারা হয়তো ভাবছেন, একজন সেনা কমান্ডার মারা গেলে গোটা দেশ কেন পাগল হয়ে উঠবে? এখানেই লুকিয়ে আছে আসল সাইকোলজি। সোলেমাইনি শুধু একজন সাধারণ জেনারেল ছিলেন না, তিনি ছিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ডান হাত। পুরো মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হামাস বা ইহুতিদের নিয়ে যে এক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রক্সি ওয়ারের নেটওয়ার্ক ইরান তৈরি করেছিল, তার মাস্টারমাইন্ড ছিলেন ওই ব্যক্তি। ইরানের সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন এক আইকনিক হিরো। এই ঘটনার পর ইরানের পবিত্র জামকারান মসজিদের চূড়ায় ওড়ানো হয় লাল পতাকা, যার ইসলামিক অর্থ হলো ভয়ঙ্কর প্রতিশোধ। সুপ্রিম লিডার খামেনেই শপথ নেন সেভার রিভেঞ্জ বা কঠোর বদলার। কিন্তু সমস্যাটা হলো, আমেরিকার মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা বা তাদের মাটিতে ঢুকে হাজার হাজার লোক মারা ইরানের পক্ষে সম্ভব ছিল না। তাই ইরান বেছে নিল সিমেট্রিক্যাল রিভেঞ্জ বা সমান্তরাল প্রতিশোধের পথ। ইরানের লজিক খুব পরিষ্কার। আমাদের দেশের সেকেন্ড ইন কমান্ড এবং সবথেকে সম্মানিত সেনাপতিকে যে লোকটা মারার নির্দেশ দিয়েছে, আমরাও সেই হেড অফ দ্য স্টেটকে দুনিয়া থেকে সরিয়ে দেব। ভাবুন অবস্থাটা। আমেরিকার একটা মিসাইল হামলায় ইরানের অর্থনীতি, সামরিক পরিকল্পনা আর জাতীয় অহংকার সবটাই বিশাল ধাক্কা খেয়েছিল। এই ক্ষোভ প্রশমিত করবার একটাই রাস্তা ইরান বেছেছিল, ওটা হলো আমেরিকার মাটিতে ঢুকে ট্রাম্পকে হত্যা করা। এতে একদিকে যেমন ট্রাম্পের নির্দেশ দেওয়ায় হত্যার প্রতিশোধ নেওয়া হবে, ঠিক তেমনি সারা দুনিয়ার কাছে ইরান প্রমাণ করতে পারবে যে তুমি আমেরিকার প্রেসিডেন্ট হলেও আমরা তোমার বেডরুম পর্যন্ত পৌঁছতে পারি। ট্রাম্প নিজেও ব্যাপারটা খুব ভালোভাবে জানেন। তিনি ক্যামেরার সামনে এসে প্রকাশ্যে স্বীকারও করেছেন যে তিনি ইরানের টার্গেট নাম্বার 1। মার্কিন ইন্টেলিজেন্স রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে ইরান ট্রাম্প এবং তার তৎকালীন প্রশাসনিক কর্তাদের ওপর বিশাল অঙ্কের বাউন্টি বা পুরস্কার ঘোষণা করে রেখেছে। আপনাদের কি মনে হয়, একটা দেশের সাবেক প্রেসিডেন্টকে প্রতিশোধের বশবর্তী হয়ে এইভাবে হত্যা করার মাস্টার প্ল্যান কি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন নয়, নাকি যুদ্ধের ময়দানে যেমন কুকুর তেমন মুগুর নীতিটাই আসল? কমেন্ট বক্সে আপনার লজিকটা এখনই জানান। ইরান যখন তাদের মাস্টার প্ল্যান সাজিয়ে সাইলেন্ট কিলার বা স্লিপার সেলগুলোকে আমেরিকার মাটিতে একটু একটু করে ঢোকাচ্ছে, তখন বিশ্বের সবথেকে ক্ষমতাশালী দেশ আমেরিকার ইন্টেলিজেন্স, FBI, CIA হয়তো অনেকটাই অন্ধকারে ছিল। তারা বুঝতেই পারেনি যে তাদের নাকের ডগায় কি ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র দানা বাঁধছে। কিন্তু এখানেই গেম চেঞ্জ হয়ে যায়। এন্ট্রি নেন এমন একটা এজেন্সি যাদের নাম শুনলে তাবড় তাবড় জঙ্গিদেরও রক্ত হিম হয়ে যায়। ইসরায়েলের দুর্ধর্ষ গুপ্তচর সংস্থা মোসাদ।
মোসাদকে কেন সিআইএ বা এফবিআই এর থেকেও ভয়ঙ্কর এবং পৃথিবীর সেরা গুপ্তচর সংস্থা মানা হয় জানেন? এর কারণ শুধু এরা ফিল্ড এজেন্ট নয়, বরং তাদের টেক সুপ্রিমেসি বা প্রযুক্তির উপর অবিশ্বাস্য দখল। এরা এমন লেভেলের সাইকোলজিক্যাল এবং টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার করে যা সাধারণ মানুষের ভাবনার বাইরে। একটা সদ্য ঘটে যাওয়া উদাহরণ দিলে ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। লেবাননে হিজবুল্লাহ জঙ্গিদের সেই বিখ্যাত প্লেজার ব্লাস্টের কথা মনে আছে? মোসাদ জানতে পারে যে হিজবুল্লাহ ফোন ট্যাপ হওয়ার ভয়ে স্মার্টফোন ছেড়ে পুরনো আমলের পেজার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ ইন্টেলিজেন্স হলে হয়তো সেই পেজারের সিগন্যাল ট্যাপ করবার চেষ্টা করত, কিন্তু মোসাদ তারা খেললো এক অন্য গেম। তারা 2-2.5 বছর আগে থেকে বিদেশে বেনামি ডামি কোম্পানি খুলে বসলো। হিজবুল্লাহ যখন তৃতীয় পক্ষের মাধ্যমে পেজার কিনলো, তারা ভেবেছিল যে এটা 100% নিরাপদ, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে সেই পেজারগুলো ম্যানুফ্যাকচারার করবার সময়ই মোসাদ প্রত্যেকটির ভেতরে একটা করে ছোট মারণ বিস্ফোরক চিপ বসিয়ে রেখেছিল। হিজবুল্লাহর নিজেদের ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান কেউই ধরতে পারেনি এই কারসাজি। তারপর একদিন একটা নির্দিষ্ট সময়ে একটা সিগন্যাল কমান্ড হাজার হাজার পেজারকে একসাথে ব্লাস্ট করলো। হিজবুল্লাহর পুরো কমিউনিকেশন নেটওয়ার্ক সেকেন্ডের মধ্যে প্যারালাইজড হয়ে গেল। ঠিক এই লেভেলের হাই অ্যান্ড ডিপ টেকনোলজি কাজে লাগিয়ে মোসাদ এবার নজর রাখছিল ইরানের ওপর। মোসাদের সাইবার ইউনিট ইরানের গভীর গোপন কমিউনিকেশন নেটওয়ার্ক হ্যাক করে ফেলে। তারা ডিকোড করে একটা শিউরে ওঠা তথ্য। ইরানের অপারেটিভরা যাদের কাছে ভয়ঙ্কর অস্ত্র আছে তারা শুধু আমেরিকায় ঢোকেইনি, তারা ডোনাল্ড ট্রাম্পের আশেপাশের এলাকায় রীতিমতো রেকি করছে। ইসরায়েল যখন আমেরিকাকে এই অ্যালার্ট দেয়, তারা শুধু মৌখিক ওয়ার্নিং দেয়নি, আমেরিকা যাতে কোনোভাবেই ব্যাপারটাকে ইসরায়েলের ইরান বিরোধী প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিতে না পারে, তার জন্য মোসাদ সলিড প্রমাণ পেশ করে। কি ছিল সেই প্রমাণ? ইন্টারসেপ্টেড টেক্সট মেসেজ, ইরানি এজেন্টদের নিজেদের মধ্যে হওয়া এনক্রিপ্টেড চ্যাট, স্যাটেলাইট ও সিসিটিভি ফুটেজ। ঘাতকরা যে ট্রাম্পের লোকেশনের আশেপাশে অন্তত 4 বার রেকি করেছে তার নির্দিষ্ট ভিডিও ফুটেজ, অপারেটিভদের আইডেন্টিটি, কে কোথায় ঢুকেছে তার নিখুঁত ব্লুপ্রিন্ট। এই অকাট্য প্রমাণ পেন্টাগন ও মার্কিন সিক্রেট সার্ভিসের হাতে পৌঁছানোর পরেই আমেরিকার টনক নড়ে। রাতারাতি ট্রাম্পের সিকিউরিটি প্রোটোকল কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। স্নাইপার, ড্রোন, স্পেশাল ভেহিকেল সবকিছু হাই অ্যালার্টে চলে যায়। ভেবে দেখুন, আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট ক্যান্ডিডেটকে বাঁচাতে হচ্ছে ইসরায়েলের এজেন্সিকে। আপনাদের কি মনে হয় আমেরিকার ইন্টেলিজেন্স কি ওভার কনফিডেন্সের কারণেই এই প্ল্যানটা ধরতে ব্যর্থ হয়েছিল, নাকি ভেতরে ভেতরে অন্য কোনো সমীকরণ কাজ করছিল? কমেন্ট জানান আপনার থিওরি। এবার গল্পে আসছে সবথেকে বড় এবং মাথা ঘোরানো টুইস্ট। একদিকে মোসাদ রিপোর্ট দিচ্ছে ইরান তাদের সাইলেন্ট কিলার পাঠিয়েছে ট্রাম্পকে মারবার জন্য, আর ঠিক সেই হাই অ্যালার্ট চলাকালীনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। 13ই জুলাই 2024 পেনসিলভেনিয়ার বাটলার শহরে চলছে ট্রাম্পের মেগা র্যালি। সিকিউরিটি এতটাই টাইট ছিল যে মাছি গলারও উপায় নেই বলে দাবি করা হচ্ছিল। কিন্তু ঠিক সন্ধে 6:11 সবকিছু স্তব্ধ হয়ে গেল। স্টেজের ঠিক 130 থেকে 150 গজ দূরে সিকিউরিটি প্যারামিটারের ঠিক বাইরে থাকা একটা বিল্ডিংয়ের ছাদে পজিশন নিয়েছিল মাত্র 20 বছর বয়সী এক যুবক, থমাস ম্যাথিউ ক্রুকস। তার হাতে তার বাবার কেনা একটি AR-15 রাইফেল ছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে ট্রাম্পকে লক্ষ্য করে পরপর 8 রাউন্ড ফায়ার করে। একটুর জন্য, আক্ষরিক অর্থেই জাস্ট কয়েক মিলিমিটারের জন্য ট্রাম্পের প্রাণ বেঁচে যায়। গুলিটা তার ডান কানের ওপরের অংশ ফুটো করে বেরিয়ে যায়। সিক্রেট সার্ভিসের কাউন্টার স্নাইপাররা মাত্র 12 সেকেন্ডের মধ্যে ওই শুটারকে খতম করে ঠিকই, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আমেরিকার সিকিউরিটি সিস্টেমের কঙ্কালসার চেহারাটা পুরো দুনিয়ার সামনে নগ্ন হয়ে গেছে। এখন সব থেকে বড় যে প্রশ্নটা গোটা দুনিয়ার ইন্টেলিজেন্স কমিউনিটিকে ভাবাচ্ছে, এটা হলো থমাস ক্রুকস কি ইরানের সেই মাস্টার প্ল্যানের কোনো অংশ ছিল? অফিসিয়ালি FBI এবং মার্কিন প্রশাসনের রিপোর্ট বলছে এই 20 বছর বয়সী শুটারকে বা এই শুটারের সাথে ইরানের সরাসরি কোনো যোগসূত্র এখনো পাওয়া যায়নি। সে নাকি একাই এই কাজটা করেছে। কিন্তু লজিক দিয়ে ভাবুন তো, যে সিক্রেট সার্ভিসের কাছে আগে থেকেই মোসাদের দেওয়া হাই অ্যালার্ট ছিল, যারা জানতো যে ইরানের মতো দেশের ট্রেন্ড কিলাররা যে কোনো দিক থেকে অ্যাটাক করতে পারে, তারা একজন 20 বছরের সাধারণ ছেলেকে একটা আস্ত রাইফেল হাতে নিয়ে স্টেজের এত কাছের একটা ছাদে উঠতে দিল কিভাবে? সাধারণ দর্শকরা পুলিশকে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ছাদের ওপর বন্দুক হাতে কেউ একজন শুয়ে আছে। পুলিশ তাকে
তাকে দেখেওছে, তা সত্ত্বেও ট্রাম্পকে কেন সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হলো না? এটা কি আমেরিকার সবথেকে এলিট ফোর্স সিক্রেট সার্ভিসের চরম অপদার্থতা, নাকি এখানে অন্য কোনো সমীকরণ আছে? জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন হতে পারে ইরানের থ্রেটটা ছিল একটা স্পোক স্ক্রিন বা ধোঁয়াশা। সিক্রেট সার্ভিস হয়তো বড় কোনো ইরানি হিট স্কোয়াড খুঁজছিল, আর সেই সুযোগেই এই ছেলেটা সিকিউরিটি গ্যাপের ফায়দা তুলে নিয়েছে। অথবা কেউ কেউ থিওরি দিচ্ছেন ভেতরের কেউ কি জেনে বুঝেই সিকিউরিটি লুজ করে দিয়েছিল। আপনার লজিক কি বলে? আমেরিকার মতো দেশের সিক্রেট সার্ভিস যাদের বাজেট বিলিয়ন বিলিয়ন ডলার, তারা কি সত্যি একটা 20 বছরের ছেলের কাছে বোকা বনে গেল, নাকি এটা একটা ইনসাইড জব যেখানে ইরানের নামটাকে শুধু ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল? আপনাদের থিওরি কমেন্ট বক্সে জানান, দেখি কার বিশ্লেষণ সব থেকে নিখুঁত হয়। জিওপলিটিক্সের সাথে অর্থনীতির সম্পর্ক সাপে আর নেউলের মতো। এই ভিডিওতে আপনাদের একটা দারুণ পয়েন্ট আমি তুলে ধরবো, সেটা হলো ট্রাম্পের স্টক মার্কেট ট্রেডিং। আপনারা হয়তো খেয়াল করেছেন শুক্রবার শেয়ার মার্কেট বন্ধ হওয়ার ঠিক আগে আগে ট্রাম্প এমন কিছু পোস্ট করেন যার ফলে সোমবারের মার্কেট খুললেই বিশাল আপ ডাউন শুরু হয়। রিপোর্ট বলছে ট্রাম্প বছরে প্রায় 21,000 বার ট্রেড করেন, অর্থাৎ দিনে গড়ে 85 বার। একজন ন্যাশনাল লেভেলের পলিটিশিয়ানের এই লেভেলের ট্রেডিং করাটা স্বাভাবিকভাবেই ইনসাইডার ইনফরমেশন এবং মার্কেট ম্যানিপুলেশনের দিকে ইঙ্গিত করে। আমেরিকার মেইন স্ট্রিম মিডিয়াতেও ট্রাম্পের এই ইকোনমিক স্ট্র্যাটেজি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। একদিকে নিজের জীবনের ওপর হুমকি, অন্যদিকে শেয়ার মার্কেট থেকে বিলিয়ন ডলারের খেলা। পলিটিক্স যে কতটা নোংরা আর জটিল হতে পারে, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। শেষ করবার আগে আপনাদের একটা কথা ভাবতে বলি, যদি ইরানের এই অ্যাসাসিনেশন প্ল্যান সত্যিই সাকসেসফুল হতো তাহলে কি হতো? আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের একজন প্রেসিডেন্ট কে যদি এভাবে বাইরের কোনো দেশ হত্যা করে, আমেরিকা কি চুপ করে বসে থাকতো? কখনোই না। এর সোজা মানে হলো অল আউট ওয়ার, অর্থাৎ পূর্ণাঙ্গ যুদ্ধ। নিজেদের গ্লোবাল ইমেজ বাঁচাতে আমেরিকাকে বাধ্য হয়ে ইরানকে ধুলোয় মিশিয়ে দিতে হতো। দরকারে হয়তো নিউক্লিয়ার ওয়েপনও ব্যবহার করতে হতো। ইতিহাস সাক্ষী আছে, আমেরিকাতে এর আগে আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি সহ 4 জন প্রেসিডেন্ট অ্যাসাসিনেট হয়েছেন। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে এরকম কিছু ঘটলে সেটা শুধু একটা দেশের নয়, পুরো পৃথিবীর জিওপলিটিক্সকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। বর্তমানে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের যে ছায়া যুদ্ধ চলেছে, সেটা যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। আপনাদের কি মনে হয় ট্রাম্পের ওপর এই হামলা কি সত্যি শুধু একজন মাথাগরম তরুণের কাজ, নাকি এর গভীরে লুকিয়ে আছে সেই মোসাদ আর ইরানের ইন্টেলিজেন্স ওয়ার? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, বিশ্ব রাজনীতির এমন রুদ্ধশ্বাস বিশ্লেষণ, ফ্যাক্টস আর প্রমাণের সাথে পেতে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।